আর ভোটের ক্যাম্পেইনে গেলে এটা ভোটারদের শুনেবেন, কাম সারা হয়ে যাবে। ভোটার পাশায় সাপ দিয়া ভোট দিবে বিএনপিতে। আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক লবণ কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায়, তখন পাবলিকে বোঝা যায় এটা সেই আগের বন্দোবস্ত। ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। ডক্টর ইউনূসের কোর্টে এখন বল, উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, যার জন্য আজকে এই বিজয়, 5টা বিশ্ববিদ্যালয় মোট বিজয় হইল। এর মানে কি জানেন? বাংলাদেশটাই তো বিজয় আমি মনে করি। যখন বিএনপির কাছে শুনে সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ, এটাই তো ইন্ডিয়ার বন্ধু। আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে, আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল, তখন মানুষ দুয়ে দুয়ে সাইড মিলায়। আপনি কি মনে করেন যে হাদি ভাইয়ের হত্যাকারীরা ছোটখাটো পরিকল্পনাকারী ছিল? বড় মাপের একটা পরিকল্পনার ছোট্ট একটা অংশ বিশেষ। এই পরিকল্পনাটা ভারত থেকে করা হয়েছে, রয়ের পরিকল্পনা, এর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। অনেক কিছু বেগম খালেদা জিয়ার সাথে মিলতে পারে না, কিন্তু আপনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে দিল্লি কাজ করতে চা, আপনার সাথে দিল্লি এবং বর্তমান নরেন্দ্র মোদীর সরকার বিজেপি কাজ করতে চা। তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় ভারত, তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় কোনটা? ভারতীয় হাইকমিশন। তারেক রহমানের আশ্রয়স্থল যদি হয় সেনা ভবন, দেন আমাদের আশ্রয়স্থল কোথায় হবে? কবরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকের এই ভিডিওর শেষের দিকে যে ভিডিওটি রেখেছি সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে, তাও শেষ রক্ষা হয় নাই। যদিও ছাত্রদল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্রদল করা ছাত্র না। শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। সকল জরিপ, বড় দল, বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীল এবং গোয়েন্দা সংস্থা পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্রছাত্রীরা এইভাবেই। পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। ইদানিং তো আবার জরিপ চলতেছে, জরিপে দেখা যায় বিএনপি ছাড়া কথা নাই। 70% লোক নাকি বিএনপির ভোট দিবে। এমিনেন্স একটা জরিপ করেছে, ওর মালিক আমার মেডিকেলের 3 বছরের জুনিয়র জাসদ করেছিল, ওর এনজিও হেলথ নিয়ে কাজ করে ওই এমিনেন্স। এখন নতুন ধান্দাবাজিতে নামিছে। শামিম শুনো, 70% লোক বিএনপির ভোট দিবি, দিবি পাঁচা পাইতে দিলে হোগাত ছাপ্পা দিয়ে দিবি, ব্যালটে দিবি পাবলিকে। এই জগন্নাথের ইলেকশন নিয়েও জরিপ করেছিল, করেছিল ছাত্রদল জিতবি। সেটা আবার বাসস মানে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছিল, মানে সরকারি সংবাদ সংস্থা। এটি মাহবুব মুর্শিদকে চাকরি দিছে আসিফ নজরুল। পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে সিস্টেম করে চলিছে। মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারতে আছে না, সুশীল গেরে একটা কুরকুরে নিয়ে আছে, পিনাকিরে নিয়ে স্ট্যাটাস মারে, আসলে আওয়ামী লীগ। কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখে আমি আওয়ামী লীগ না, ওরে নিয়ে এমডি বানাইছে বাসসের। মানে বাসসের এমডি হবে সাংবাদিকতার সিনিয়র সাংবাদিক, তা না ওক নিয়ে বসেছে। এইভাবে আসিফ নজরুল বহুত চাকরি দিছে, এখন সব কয়টা বিএনপির সার্ভিস দিতেছে, এইভাবে সার্ভিস দিতেছে। এরা জানে বিএনপি ক্ষমতা না আসতে পারলে হোগাত লাথি দিয়ে খেতাবে, তাই হোগা দিয়া পাহাড় ঠেলিচ্ছে, যেটি লাথি খাবি সেটা দিয়ে পাহাড় ঠেলিচ্ছে। এগুলা এভাবে পুরা প্রফেসর ইউনূসের প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে, অভিনব উপায় খাটিচ্ছে। একটা কথা কয়েনি, প্রফেসর ইউনূসের প্রশাসন উপদেষ্টা মন্ডলী শুনেন, মন দিয়ে শুনেন। বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির লেসপেন্সাররা শুনে রাখেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, ওই রাষ্ট্রের মালিক জনগণ, বিএনপি না। মাথায় রাখেন, একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতা, সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না। সেই সরকার প্রফেসর ইউনূসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না, সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার। হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে, মাইন্ডি পলাহে পারবেন না। রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন, সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেইটার কাফারা দিতে হবে, মাপ নাই, সে কাফারা ভয়ঙ্কর হবে, সরি করার কলে টাইম পাবেন না। এবার আসেন আমরা দেখি কেন ছাত্রদল এভাবে হারিচ্ছে, আর নাম হয়েছে হারু পাট্টি। বুঝে চাও, এই আলাপগুলো আমরা অনেক আগে থেকেই করেছি। প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই, নতুন ছাত্র ঢুকেনি, না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই, তাই না? ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে, আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল? ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল নাকি শিবির? নূরের দল তাহলে কেমনে তৈরি হইলো?
নাহিদ আসিফরা কিভাবে তৈরি হইলো? ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই, শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই, কারণ সে বিপ্লবী রাজনীতি করছে। বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাপসার, এটা ভেঙে ফেলতে হয়। যেই শক্তি প্রকাশ্য সে ইতিমধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে, তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে, বিপ্লবী হইতে পারে না। বিপ্লব মানে অসম লড়াই। এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী, গোপনীয়তা এখানে নৈতিকতা না, এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি। বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে। এই কাজটা করেছে শিবির, সেজন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে, সেই জন্য তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে। গুপ্ত ছিল, ছাত্রলীগের লুঙ্গির তালে ছিল, এইসব বইলে লাভ হয়েছে কেন? হয় নাই, হবেও না। এইবার দ্বিতীয় ইস্যু, বিএনপির ভুল রাজনীতি। ভুল বলাটা ঠিক না, মানে যে রাজনীতি করতেছে, মুক্তিযুদ্ধের চেতনা মারাইতেছে, সেটা আত্মঘাতী হইতেছে। ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় চইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে। মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে, তো এখনো শুনে, তাই না? এতদিন 15 বছর ধরে শুনিছে, মাইক লাগে শুনিছে। তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে, সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ, এটাই তো ইন্ডিয়ার বন্ধু। আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে, আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল, তখন মানুষ দুয়ে দুয়ে চার মিলায়। সুবীর ভৌমিকের কথাটা আবার শুনেন, এডিটর সাহেব শুনান। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জিয়ার টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলতে লাভ। কানেকশনটা হচ্ছে 71, আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। শুনেছেন? এই সুবীর ভৌমিকের কথাটা কাইতে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন, আর ভোটার ক্যাম্পেইনে গেলে এটা ভোটারদের শুনেবেন, কাম সারা হয়ে যাবে। ভোটার পাশায় ছাপ দিয়া ভোট দিবে বিএনপিতে। আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক লবণ কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায়, তখন পাবলিকে বুঝে যায় এটা সেই আগের বন্দোবস্ত। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে, আর এই বন্দোবস্তের মালিকানা নিছে বিএনপি। আওয়ামী লীগের এই বন্দোবস্ত, এই শক্তি বিএনপিকে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে, যেন আবার শর্ট করে ঢুকে যাইতে পারে। ইউনিভার্সিটিগুলোতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার চাইনিজ বুদ্ধি নিত। সেটা তো বিএনপি শুনবে না, সে শুনবে ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আমার ক্ষুদ্র কথাটা কবে আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না, তা থাকে না। তো এই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি, কয়া দিতেছি, কমো কয়া দি। এখন তো কয়া দিলেও কোনো লাভ করবার পারবি না, কিন্তু কয়া দি যে কেমনে এটা করা যায় গেল না, আসেন এটা শুনি দেখি, মজা পাবেন কলে। ছাত্র দলের রিক্রুটমেন্ট নাই, এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে, স্থায়ী কমিটি সবাই জানে, স্বীকার করে, কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না। এই প্রসঙ্গে একটা প্রফেশনাল গল্প বলি আর কি, খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি। প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিং এর একটা খুব বেসিক কনসেপ্ট কি, সেটা যে কোনো প্রতিষ্ঠানের, মানুষের, দলের, পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে। মানে জন্ম, বেড়ে ওঠা, তারুণ্য, যৌবন, বার্ধক্য, মৃত্যু, মানুষের যে জীবন চক্র ঠিক তেমন একটা দলের বা পণ্যের ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবন চক্র থাকে। প্রথমে এটাকে বলা ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব, গ্রোথ বা উত্থান পর্ব, ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব, ডিক্লাইন বা পতন পর্ব। শিবির আছে উত্থান পর্বে, ছাত্রদল আছে পতন পর্বে। বুঝছাও? এইটা সব দেখে দেন কে কোনটি আছে। এই লাইফ সাইকেলকে চাইলে এক্সটেন্ড করা যায়। ম্যাচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয়, যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে। এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাওয়া যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, কিন্তু একটা জায়গা আনা যায় না, সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে। এটা শুনতে খটোমটো লাগলেও সোজা কলে, খুবই সোজা। মানে আমি যা বইলা আমার বৈধতা আনিছি, তার উল্টা কাজ করলে লেজিটিমেসি কোলাপস হয়। এইটা ছাত্রদল আর বিএনপি দুইটারই হয়েছে। বিএনপি মুক্তিযুদ্ধরে তার পলিটিক্যাল অ্যাঙ্কার বানাইছে, উঠি খুঁটি গাড়িছে, কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস। মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে, তাই না? সংবিধানে তো ঢুকেছে। তো বিএনপি আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা, বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আওয়ামী মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র, বিএনপি কইছে না না, সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, তাইলে ঠিক আছে, অন্য সমাজতন্ত্র আমি মানি না। বিএনপি ওইটা নিয়ে লেজিটিমেসি পাইছিল, ওই লেজিটিমেসি কোল্যাপস করেছে 2024 এর 5 আগস্টের পরে, যখন মুক্তিযুদ্ধ। এই জন্যই বিএনপি জিততে পারবে না সামনের ইলেকশনে। কিন্তু ছাত্রদল এটা ডিক্লাইন ফেজে গেছে আরো আগে, মানে বিএনপি লেজিটিমেসি কোলাপস করার আগেই গেছে। সেই জন্য আমি কইতেছি যে কিভাবে বিএনপি যদি লেজিটিমেসির কোলাপস না হইতো, তাহলে ছাত্রদলকে বাঁচাইতে পারতো। এখন সে চাইলেও পারবে না বাঁচাইতে। কেমনে পারতো? প্রথমে ছাত্রদলকে বিলুপ্ত করে দিতে হইতো, থেকে লাভ নাই, কারণ দল তো নাই, সমর্থন নাই, রিক্রুটমেন্ট নাই, থেকে লাভ কি? ভোটে জিতে না, আরো পার্টি। তাহলে এটা বিলুপ্ত কইরা সবাই রে
বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একীভূত করতে হইতো। এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হইতো ছাত্রদল থেকে আসা লোকগুলা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হয়তো বিএনপির গণছাত্র সংগঠন। সে আরো বৃহত্তর ঐক্যের চেষ্টা করতো, ছাত্র অধিকার পরিষদকে নিত, ইনকিলাব মঞ্চকে নিত, এরকম ছোটখাটো দলগুলোকে সে ঢুকাই ফেলতো, একীভূত করে ফেলতে পারতো। তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়িত। এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো, অনেক জায়গায় জিতেও যেতে পারতো। আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইতো, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্রদল করে না, এরা তো নতুন তরুণ, আরো তরুণ, এরা ঢুকতো, তাইলে তার গ্যাপটা পূরণ হইতো। এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি, নামই হয়ে গেছে হারু পার্টি। এখন আমার ক্ষুদ্র ভাতারা একটা বিরাট কোয়েশ্চেন করে ফেলতে পারে আমাকে, আমি তাহলে ডরে আছি। হ্যাঁ, যে কয় যদি দাদাস দলে যদি এইভাবে লাইফ সাইকেলের মধ্যে যায়, উত্থান পতনের মধ্যে দিয়া যায়, তাহলে তো আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মইরা ভূত হয়ে যাওয়ার কথা ছিল। এইগুলো তো ভালোই টিকে আছে। তো মাঝে মাঝে বুঝছি আমার মনে হয় যে আমি দিনে 4-5টা করে ভিডিও বানাই, ব্যানে এগুলো ব্যাখ্যা করি। মেলা কোশ্চেন আছে সবার মাথায়, তাই না? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করে করেছেন আপনারা, না করলেও কয়ে দিলাম, তাই না? আসেন এবার বুঝে দেখি। আমেরিকান রিপাবলিকান আর ডেমোক্রেটিক পার্টি এটা স্বাভাবিক রাজনৈতিক দল না, ওইগুলো কার্যত রাষ্ট্রের ভেতরে একটা ইনস্টিটিউশনালাইজ পাওয়ার মেকানিজম। এটা কি, এটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা দল নাই, এটা রাষ্ট্রের সাথে একীভূত হয়ে গেছে, অনেকটা চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো। তাই ওদের পতন হয় না, ওদের রূপ বদলায়। এই যে লাইফ সাইকেল থিওরি, যে জীবন চক্র থিওরি যেটা কইলাম, এটা কাজ করে হয়েছে এটা ক্লাসিক রাজনৈতিক দলের মতো। ক্লাসিক রাজনৈতিক দল যেগুলো আদর্শিক দল বা ক্যারিসমেটিক লিডার আছে, যেমন মুজিবের দলের মতো, জামাতের মতো, শিবিরের মতো, কমিউনিস্ট পার্টির মতো, রেভলিউশনারি বা পোস্ট কলোনিয়াল দল কংগ্রেসের মতো, এবং দুর্বল রাষ্ট্র কাঠামোর দেশে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত জায়গায় এই সমস্ত থিওরি খাটে দলগুলোর ক্ষেত্রে। কংগ্রেসের মরে যাওয়া দেখে বুঝতে পারতেছেন, বিজেপির উত্থান থেকে বুঝতে পারতেছেন। আমেরিকান পার্টিগুলো আলাদা, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, কোনোটাই কোনো ইডিওলজি না, কিন্তু কোনোটা একজন লিডারের উপরে দাঁড়ানো না, আদর্শিক নেতা নাই, কোনোটা একটা শ্রেণীর একচ্ছত্র প্রতিনিধি না, বরং এরা হলো একটা নির্বাচনী ঐক্যের একটা ফ্রন্ট। এবং এরা কখনো পতন হয় না কয়েকটা কারণে, আমি এটা করে বলি। এক নম্বর হচ্ছে 2 পার্টি সিস্টেম, এখানে 3 নাম্বার পার্টি এসে ক্ষমতার অংশ হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য এই 2 পার্টির বাইরে আসলে কেউ যাইতে চায় না, রিস্ক নেয় না। আমেরিকার মানুষ রাগ করলে নতুন দল বানায় না, পুরানো দলের ভিতরে ঢুকে সেটা বদলানোর চেষ্টা করে। এবং আপনি দেখবেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দুটেরই বদল হয়েছে ভিতর থেকে, মেলাবার, একবার 2বার না। এই কারণে দল ভাঙে না, ভেতরের রূপটা বদলায় যায়। এখানে পার্টি মানে কিন্তু দর্শন আদর্শ না, রিপাবলিকান মানে একটা জিনিস না, কিন্তু একটা পার্টি না। এর মধ্যে রিগানের কনজারভেটিভ পার্টি আছে, বুশের নিউকন আছে, ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে, ন্যাশনালিস্ট পার্টি আছে। ডেমোক্রেটিক মানেও এক জিনিস না, ক্লিনটনের নিও লিবারাল আছে, ওবামার টেকনোক্রেটিক পলিটিক্স আছে, বার্নি স্যান্ডার্সের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আছে। তাই ভেতরের আইডিওলজিকে নেতৃত্ব দিচ্ছে, সেই আইডিওলজিটা বদলায়, কিন্তু পার্টি থাকে। আর একটা জিনিস হচ্ছে স্টেট পার্টি, একটা ফিউশন হয়েছে আমেরিকা, পার্টি আর স্টেট একসাথে মিলে গেছে। যেমন কংগ্রেস ককাস বলে একটা জিনিস আছে, যেখানে 2 পার্টি একসাথে কাজ করে, স্টেট গভর্নর নেটওয়ার্ক যেটা, সেখানে 2 পার্টি একই সাথে সমান শক্তিশালী, থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে যে ডোনারদের ক্লাস, মিডিয়ার যে ইকোসিস্টেম, সবকিছু মিলে এটা একটা সংগঠন না, এটা একটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। আমেরিকান এলিটদের যে কনফ্লিক্ট, এইটা ম্যানেজ করা হয় এই 2 পার্টির এই সিস্টেমের মধ্যে দিয়া। এই 2 দল আসলে এলিটদের মধ্যে পাওয়ার শেয়ারিং মেকানিজম, জনগণের যেটা ক্ষোভ এটাকে ইনস্টিটিউশনাল চ্যানেলের মধ্যে ঢুকে দেয়। আর এরা ক্রাইসিসে ভেঙে যায় না, রিব্র্যান্ড করে নিজেদেরকে। যেমন ধরেন ভিয়েতনাম যুদ্ধের পরে ডেমোক্রেটদের রিফর্ম হয়েছিল, সিভিল রাইট মুভমেন্টের পরে রিপাবলিকানরা একটা সাউদার্ন স্ট্র্যাটেজি নিয়েছিল, 2016-তে এসে ট্রাম্পের নতুন তত্ত্ব, এই পপুলিস্ট তত্ত্ব নিছে। তারা ইডিওলজিক্যাল রিসাইক্লিং করে। তার মানে কি ওরা কখনো মরবে না? মরবে, কিন্তু পার্টির নাম মরবে না, ভেতরের আত্মা মরে যাবে। আজকের রিপাবলিকান পার্টি লিঙ্কনের রিপাবলিকান পার্টি না, আইসেনহাওয়ারের রিপাবলিকান পার্টি না, আজকের ডেমোক্রেটিক পার্টি জন এফ কেনেডি ডেমোক্রেটিক পার্টি না, বা ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের ডেমোক্রেটিক পার্টি না, কিন্তু লেভেলটা টিকে থাকে দলের, কারণ লেভেলটাই পাওয়ারের টিকিট। বাংলাদেশের দল মানে রাজনীতি, আমেরিকায় দল মানে রাষ্ট্র পরিচালনার সফটওয়্যার। সফটওয়্যার তো আপডেট হয়, ডিলিট হয় না, ইনকাই আর কি। সেই জন্য এগুলা ডিক্লাইন হয় না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন। এই বিজয় কোনো দলের কিন্তু একক বিজয় না, এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহের ফল। আপনাদের সামনে কাজ অনেক, আপনাদের ক্যাম্পাসে এখনো পর্যাপ্ত ক্লাসরুম নাই, পর্যাপ্ত টয়লেট নাই, বিশেষ করে নারীদের টয়লেট নাই, স্যানিটেশন সংকট আছে, আবাসন নাই, ক্যান্টিন নাই। এই সমস্যাগুলো আজও সমাধান হয়নি, কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠেনি। এখন দায়িত্ব আপনাদের এই সংকটগুলোকে দাবি থেকে প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করেন। রাষ্ট্র সাধারণত তখনই নৈরাচরে বসে যখন বোঝে এই সমস্যার সমাধান না হলে স্বাভাবিক শাসন চলবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত, ধারাবাহিক এবং নৈতিক চাপ তৈরি করতে পারে, তাইলে এই ক্যাম্পাসের বাস্তবতা বদলাইতে বাধ্য হবে। আর একটা কথা পরিষ্কার করে বলি, প্রফেসর ইউনূসের সরকার এবং প্রশাসনকে, রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না, রাষ্ট্রের মালিক জনগণ। সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না। আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপির ক্ষমতা আনবেন এবং বিএনপির লেসপেন্সারি করবেন, আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না, কিন্তু একদিন ঠিকই হিসাব করে নেয়। আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই, আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করুন। এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায়, তাহলে দেশ বদলাতে সময় লাগবে না। আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধুসুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো।
ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ। সান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ার নব্য লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আমি যে এপিসোডের পরে ইনকিলাব বলি, ওইটা কিন্তু শুধু স্লোগান না। ইনকিলাব মানে বদল, ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানে ভেঙ্গা সুইরা নতুন ভাবে গড়ে তোলা, ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5ই আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16 ডিসেম্বর এবং 1975 সালের 15 আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16 ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন, তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যে বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15 আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে। আপনাকে এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল, সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না। এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেওয়ারে। এখন তখন করেছিল, করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনরা আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি? করে লাভটা হলো কি? এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনো পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে, তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনো আবার মানে আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র, কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি, বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে, এই ধরনের জিনিস নিয়ে রাখতো। নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার, মানে হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়ে, সে ব্যক্তি 2017 সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে। তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামিক দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার, আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফের শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি? ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনোদিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সবচাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার
দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে ওইখানে স্বেচ্ছেতে জায়গায় পোশাক পায়খানার মধ্যে আপনার ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইলো না হলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব, কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2024 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে, সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই। ওই যে আগারগাঁয়ে, ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসে থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি। হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার, যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না, ট্রিটমেন্ট নাই। এই যে মানুষগুলিকে ওইখানে এই কষ্ট দেন না, কষ্ট দিয়ে নিজের সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন, এই জন্য আপনাদের বাবা মাদেরকে যা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। জান, আমি ইন্টারভিউ নিতে গিয়েছি, আমি প্রতি বছর মা দিবস, বাবা দিবস এগুলোতে দেখতে যাইতাম। কোথায় গুলশানে বাড়ি, কোথায় অমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর, অমুক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার একজন, পুলিশের অমুক ডিআইজি, এদের মারা, এদের বাপারা ওইখানে থাকে। এটাই মানুষের অভিশাপ। আমরা এই দুনিয়ায় কেউই একদম 100% ফেরেশতা হয়ে আসি নাই। আমাদের সবার ছোট বড় পাপ সাপ আছে, কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নেই। টাকা খাইতে পারতেন তো, আপনার তো টাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে, আপনি খাইতে পারতেন, সমস্যা কি? এইভাবে লুটপাট করতে হবে? কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন, পতন দেখেন নাই? এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন? আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না? এগুলো এমনি পার পেয়ে যাবেন? কিছু কিছু ডিসি, পুলিশ, এসপি, এদের ভাবসাব দেখলে মনে হয় যেন 5 আগস্ট এরা নিজের চোখে দেখে নাই। আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায়, আমি কোনো দল টলের ব্যাপারে বলছি না, এক দলের ঋণ খেলাপি তার প্রমাণ আছে, তারে মনোনয়ন বৈধ। একজনের ছোট একটা নামের বানান ভুল, বাদ, ওইটা ওনাদের যেমনে মনে চাই তেমনে করছেন। 5 আগস্ট দেখেন নাই? ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়েছিল দেখেন নাই? এগুলো তো আপনাদের চোখের সামনে ঘটেছে। সো আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন, বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবেন, এবং মানুষ এখন মানবেও না। এত ক্ষমতাশালী না, মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল, এটা সত্যি কথা। এই যে মানুষ, এই যে আলেমদেরকে মারতো না, মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে? শেখ হাসিনাকেই রাখতে হবে। যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে। এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল। পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে। আপনারা কোন দল, বিএনপি বা জামাত, যে আসেন আপনাদেরকে দিবে? করেন নাই, ঠিক করেন নাই। নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছি না। সব জায়গাতে একই অবস্থা, যা মনে চায়, যার যেভাবে মনে চায়। এই কয়দিনে কিছু জিনিস দেখলাম, শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে, ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার, ওনার নিয়ে কিছু করতে যাবেন, আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার, সেনাবাহিনীর ওনার নিয়ে করতে যাবেন, দিবে বিশাল বড় এক ব্যবসায়ী। সব একই চক্র। শুনবেন না ওই সেনাবাহিনীরটা, শুনবেন না পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে পুলিশেরটা, ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না, ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে, পুলিশেরটা শুনবেন না, তাহলে সেনাবাহিনী। মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে। এই চক্র থেকে বের হবেন, আপনার জীবন শেষ। আপনি জীবনে কোনোদিন শান্তি থাকতে পারবেন না। বহুত কিছু ভাই, এই যে দেখেন না, এই যে জুলাই যোদ্ধা, এই যে সুরভি নামে এক মেয়েকে আপনার করা হলো, মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। তো আমার কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির বাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাই, আর বিপক্ষেও নাই ভাই, বলে টোলা আর কারোরে খেপাইতেও চাই না। কারণ আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলছি। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না, আর কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে।
এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।